আসসালামু আলাইকুম সবাই। দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা স্টার্ট করি। আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 9। আজকে যে পয়েন্টগুলো আমরা কভার করতে চেষ্টা করব সেটা হচ্ছে সলিড স্টেট ট্রিপ ইউনিট। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ট্রিপিং মেকানিজম, অর্থাৎ কীভাবে এটা ট্রিপ করে। আজকে আমরা সলিড স্টেট ডিভাইসের ট্রিপ ইউনিট সম্পর্কে কিছুটা ডিসকাস করব। থ্রি ফিচার্স অফ এ সার্কিট ব্রেকার। এটা এই যে টপিকসটা, এটা হচ্ছে কি, সার্কিট ব্রেকারকে যদি আমরা এক্সিস্টিং ফল্টে ক্লোজ করতে চাই তাহলে এটা ক্লোজ হয় না। একটা সার্কিট ব্রেকারকে আমি যদি ফল্ট আছে এই অবস্থায় যদি ক্লোজ করতে চাই, সার্কিট ব্রেকার ক্লোজ হবে না। তো এটা কেন ক্লোজ হবে না সেই ফিচার্সগুলো আজকে দেখব। সার্কিট ব্রেকারের অপারেশন দেখব, তার ফাংশনগুলো দেখব লাইনে, এবং হাই ভোল্টেজ লাইনে আমরা কী কী সার্কিট ব্রেকার ইউজ করি সেই সার্কিট ব্রেকারগুলোর কিছু ক্লাসিফিকেশন আমরা দেখব, যে কত ভোল্টেজ লাইনে আমরা কী ধরনের সার্কিট ব্রেকার ইউজ করি, আর এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের অপারেশন এবং তার ভিতরে কীভাবে আর্ক ইন্টারাপশন হয় এবং কী কী মেথড আছে আর্ক ইন্টারাপশনের, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেলে ডিসকাস করব। তো আজকে আমাদের প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে সলিড স্টেট ট্রিপ ইউনিট। আমরা এর আগে যে ট্রিপিং মেকানিজমগুলো নিয়ে ডিসকাস করছিলাম, মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ভিতরে এর মধ্যে দুই ধরনের ট্রিপিং মেকানিজম ছিল। একটা হচ্ছে ম্যাগনেটিক আর একটা হচ্ছে বায়োমেটালিক। ম্যাগনেটিকটা ছিল হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য, আর বায়োমেটালিকটা ছিল ওভারলোড প্রোটেকশনের জন্য। সো দুইটার ভিতরেই কিন্তু সেম প্রোটেকশন ইউনিট ছিল, কিন্তু একটা সাইজ ছোট আর একটা সাইজ বড়। ডিফারেন্স হচ্ছে এটাই, একটা রেজোলিউশন লেভেল বেশি আর একটা কম। সলিড স্টেট ট্রিপ ইউনিটটা নর্মালি আমরা 600 ভোল্টের মধ্যেই ইউজ করি, 600 ভোল্ট পর্যন্ত লাইনে আমরা ইউজ করি। বাট এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটার ভিতরে কোনো মেকানিক্যাল পার্ট নাই, অর্থাৎ এটার ভিতরে কোনো বায়োমেটালিক স্ট্রিপ বা ম্যাগনেটিক কয়েল নাই যেটা ওই মেকানিক্যাল সাপোর্টকে অ্যাট্রাক্ট করবে বা পুশ করবে। এটা সেন্স করবে কারেন্ট ইলেকট্রিক্যালি কারেন্ট সেন্স করে এর ভিতরে কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকবে। এই ইলেকট্রনিক কম্পোনেন্টের মাধ্যমে আমরা প্রোটেকশনটা দিব। এটার ভিতরে নর্মালি থাকে হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসর, এর একটা চিপ থাকে। সেই চিপের ভিতরে তুমি প্রোগ্রাম করে দিতে পারো কত কারেন্টে কত সময় পরে সে অপারেট করবে। ফর এক্সাম্পল, আমি চাই একটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ডে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি সিস্টেমের ভিতরে 5 সেকেন্ডে পর্যন্ত ফ্লো করে তাহলে সে অপারেট করবে। তাহলে একে জাস্ট প্রোগ্রাম করে দিতে হবে। এই প্রোগ্রামের যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো আমরা বাইরে থেকে করতে পারি। সো কত কারেন্টে কত সময় পরে ট্রিপ করবে সেটাকে সেট করে দিতে হয়। সো যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমি যদি সেট করি 5 অ্যাম্পিয়ার 5 সেকেন্ড, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 5 সেকেন্ড ধরে যদি সিস্টেমের ভিতরে ফ্লো করে তাহলে এটা ইনস্ট্যান্টলি ট্রিপ করবে। সো এটার ভিতরে যেহেতু কোনো বায়োমেটালিক এলিমেন্ট নাই, সো এটা কিন্তু টেম্পারেচারের, সারাউন্ডিং টেম্পারেচারের দ্বারা এটা এফেক্টেড হবে না। বায়োমেটালিক এলিমেন্ট কিন্তু সারাউন্ডিং টেম্পারেচারের দ্বারা এফেক্টেড হয়, অর্থাৎ এটা যদি প্রি হিটেড অবস্থায় থাকে তাহলে অল্প কারেন্ট পেলেই কিন্তু তার সে তাড়াতাড়ি অপারেট করবে। সো তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা গরমকালে বা শীতকালে ডিফারেন্ট হয়ে যেতে পারে। বাট এটার ভিতরে যেহেতু এটা ইলেকট্রনিক্যালি কারেন্টটাকে সেন্স করতেছে এবং কারেন্টটাকে সেন্স করে একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, সেই থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করলেই সে অপারেট করবে। সো এটা সবসময় কিন্তু অ্যাকুরেট ফাংশন বা অ্যাকুরেটভাবে কাজ করবে। সো এটাই হচ্ছে গিয়ে মেইন অ্যাডভান্টেজ। এই সলিড স্টেট ট্রিপ ইউনিটের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এটা, যে এটার অপারেশন সবসময় অ্যাকুরেট হবে। এটাতে যখন বলবে অপারেট করবে ঠিক তখনই সেটা অপারেট করবে। বায়োমেটালিক এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সবসময় একরকম থাকে না, বাট এটার অপারেশনটা সবসময় একই রকমই থাকবে। সো মাইক্রোপ্রসেসরের যে চিপটা থাকে সেটাকে তোমাদের প্রোগ্রাম করে দিতে হবে। সেই প্রোগ্রামের সেটিংসগুলো কিভাবে করতে হয় এটা আমরা ল্যাবের মধ্যে ডিটেলে দেখাই। এটা অলরেডি এই ভিডিওটা আপলোড করা হয়েছে তোমাদের ক্লাসে, তো সেটা তোমরা একটু দেখে নিবা যে কীভাবে এর সেটিংসগুলো চেঞ্জ করা যায়। আপাতত যেটা মনে রাখো সেটা হচ্ছে এটার দুই ধরনের সেটিংস থাকবে, একটা হচ্ছে কারেন্ট সেটিংস আর একটা হচ্ছে টাইম সেটিংস। কারেন্ট সেটিংস মানে কত কারেন্টে তুমি অপারেট করাতে চাও, আর টাইম সেটিংস মানে কত সময় পরে তুমি অপারেট করাতে চাও। সেভাবে তুমি যদি প্রোগ্রাম করে দাও তাহলে এই মাইক্রোপ্রসেসর বেস যে চিপ, মাইক্রোপ্রসেসরের যে চিপটা আছে সেই অনুযায়ী সার্কিটটাকে অপারেট করবে। অর্থাৎ
তার ট্রিপ কয়েলটাকে আমরা জানি সার্কিট ব্রেকারের ভিতরে যে ট্রিপ কয়েল থাকে সেই ট্রিপ কয়েলটাকে সে এনার্জাইজ করবে সেই সময়টা ইলাপস হওয়ার পরে। মিনিচার সার্কিট ব্রেকার, মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার আর সলিড স্টেট ট্রিপ ইউনিট, এই তিনটার মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছো? অপারেশনের মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো এখানে আমরা কি বলতেছিলাম যে এটা চেঞ্জ করবে ইলেকট্রনিক্যালি। এখন এটা ডিজিটাল হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি মাইক্রোপ্রসেসর বেসড হয়ে গেছে। কারেন্ট সেন্সিংটা কিভাবে হচ্ছে? কারেন্ট সেন্সিংটা হচ্ছে রিপ্লেসেস থার্মাল। এখানে থার্মালিও আমরা বায়োমেটালিক স্ট্রিপের থ্রুতেও করতেছি না, ম্যাগনেটিক ট্রিপ ইউনিটের মধ্যেও করতেছি না, এখানে কারেন্ট সেন্স করতেছি সিটি থ্রুতে। এখন কোশ্চেন করতে পারতা যে কারেন্টের ভ্যালুটা তো অনেক হাই, তাহলে এটা যদি মাইক্রোপ্রসেসর চিপের ভিতরে পাস করানো হয় তাহলে তো এটা পুড়ে যাবে। সো পুড়বে না কেন? কারণ হচ্ছে এর ভিতরে সিটি থাকবে, কারেন্ট ট্রান্সফর্মার থাকবে। এই কারেন্ট ট্রান্সফর্মার দিয়ে কারেন্টটাকে কমায় তারপরে সেই চিপের ভিতরে দেওয়া হয়, ইনপুটে দেওয়া হয়, যার ফলে একটা এই কারেন্টটাকে সেন্স করার পরে সে অনুযায়ী অপারেট করে। আর ট্রিপ মেকানিজমের জন্য যে আর্ক এক্সটিংগুইশিং চেম্বার ছিল মিনিয়েচার সার্কিট ব্রেকারে, মোল্ডেড কেজ সার্কিট ব্রেকারে, আর্ক ইন্টারাপশনের জন্য এখানেও সেমই থাকবে। এখানে ডিফারেন্স কিছু থাকবে না, এখানে আর্ক এক্সটিংগুইশিং চেম্বার আগে যেরকম ছিল এখানেও সেম থাকবে। এটা হচ্ছে সিমিলারিটিসটা। আর এটা অ্যাকুরেট কেন? কারণ এটাতে কোনো হিটিং এলিমেন্ট নাই, সো এটার অপারেশন সবসময় অ্যাকুরেট, যেহেতু ইলেকট্রনিক্যালি সেন্স করে অপারেট করতেছে, সো এটা সবসময় অ্যাকুরেট অপারেশন করবে। এবং এর সেটিংসগুলো কিন্তু ফ্লেক্সিবল সেটিংস, এখানে আমরা বিভিন্ন সেটিংস অ্যাডজাস্ট করতে পারবো, অনেক বেশি সেটিংস। যেটা আমাদের মোল্ডেড কেজ সার্কিট ব্রেকারে আমরা সেটিংস কীভাবে অ্যাডজাস্ট করতাম, মিনিয়েচার সার্কিট ব্রেকারে তো সেটিংস অ্যাডজাস্ট করার অপশন নাই, কিন্তু মোল্ডেড কেজ সার্কিট ব্রেকারের ভিতরে কিছু সেট করার অপশন থাকে, যেটাকে আমরা বলছিলাম যে বায়োমেটালিক এলিমেন্টটাকে মাথায় একটা স্ক্রু থাকে, স্ক্রুটাকে লুজ বা টাইট করার মাধ্যমে আমরা তার সেটিংসটাকে অ্যাডজাস্ট করতে পারি। বাট এখানে তো আমরা এই মেকানিক্যালি সেটিংস করতেছি না, এখানে আমরা ইলেকট্রনিক্যালি সেটিংস করতেছি, তার ফলে এটা সেটিংসটা অনেক বেশি ফ্লেক্সিবল এবং অনেক বেশি অ্যাডজাস্ট করার অপশন এখানে থাকবে। এবং গ্রাউন্ড ফল্টটাও এখানে ইজিলি ইনকর্পোরেট করা যায়, অর্থাৎ গ্রাউন্ড ফল্টটাকেও তুমি এখানে দেখাতে পারবা এবং এই গ্রাউন্ড ফল্টের কারণে কিন্তু এটাকে তুমি অপারেট করাতে পারবা, লিকেজ কারেন্ট থেকে অপারেট করাতে পারবা। স্যার এখানে ইলেকট্রিক্যালি আমরা নবগুলোকে ঘুরায় টাইম সেটিং আর এখানেও নবগুলোকে ঘুরাই আমরা টাইম সেটিংস এবং কারেন্ট সেটিংস করতেছি, বাট এটা ইলেকট্রিক্যালি নট মেকানিক্যালি। এখানে কোনো অ্যাডজাস্টেবল যে আমরা ম্যাগনেটিক্যালি যেটা বলছিলাম যে মেকানিক্যাল সাপোর্ট এবং ম্যাগনেটের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ডিস্টেন্সটাকে ভ্যারি করে, এখানে ডিস্টেন্স ভ্যারি করা অথবা বায়োমেটালিক এলিমেন্টটাকে কাছ থেকে দূরে নেওয়ার অপশন নাই। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, মানে এখানে হচ্ছে আমরা ডিরেক্ট যে টার্ন, মানে কোনো স্ক্রু ট্রু দিয়ে না, লাইক টার্নগুলোকে চেঞ্জ করছি আর করছি না, এখানে মেকানিক্যালি করা হবে না, এখানে ইলেকট্রনিক্যালি করা হবে। যেমন তোমরা ডিজিটাল মাইক্রোপ্রসেসর ল্যাবে তোমরা অলরেডি দেখে আসছো মাইক্রোপ্রসেসর বিভিন্নভাবে প্রোগ্রাম করা যায়, এখানে জাস্ট প্রোগ্রাম করে দেওয়া হবে। এই প্রোগ্রামটা আমরা বাইরে থেকে করব। এখানে দেখতে পাচ্ছ যে কার্ভগুলো, এখানে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, এখানে কার্ভের সেটিংসগুলো দেওয়ার জন্য এখানে কার্ভটা কীরকম হবে, এটা কি ইনভার্স হবে নাকি ডেফিনিট হবে, মানে একটা নির্দিষ্ট সময় অপারেট করবে, নাকি এটা কারেন্টের সাথে রিলেশনটা কারেন্ট বাড়লে এর অপারেটিং টাইম কমবে। সো এই রিলেশনগুলোকে তোমরা এখান থেকে সেট করে দিতে পারবা। এই সেটিংসটা করা যায় বাইরে থেকে, কিন্তু ভিতরে আমাদের এই মাইক্রোপ্রসেসরের যে চিপটা থাকবে সেটা সেই অনুযায়ী অপারেট করবে। সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে নাকি? দেখো, আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমাদের নেক্সট টপিক আমরা চলে যাই, থ্রি ফিচার্স অফ এ সার্কিট ব্রেকার। সো ধরো তুমি একটা লাইনে কাজ করতে চাচ্ছ, তো আমরা বলছিলাম যে লাইনে যদি কাজ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সার্কিট ব্রেকারকে ওপেন করতে হবে। সার্কিট ব্রেকারকে ওপেন করার পরে আইসোলেটরকে ওপেন করতে হবে, তারপরে কি করব আমরা, আর্থিং সুইচকে ক্লোজ করব। আর্থিং সুইচকে ক্লোজ করলে তারপরে তুমি লাইনে মেইনটেনেন্স করতে পারবা। সো এই লাইনে মেইনটেনেন্স করার অবস্থায় যদি একটা ফল্ট হয়, ধরো একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে, তুমি কি শক খাবা? স্যার আরেকবার একটু বলবেন স্যার? কি আবার রিপিট করতেছি আমি, ধরো তুমি লাইনে কাজ করতে চাচ্ছ, তো লাইনে কাজ করতে হলে আমাদের কি করতে হয়,
সার্কিট ব্রেকার ওপেন করতে হয়, সার্কিট ব্রেকার ওপেন করার পরে আইসোলেটর ওপেন করতে হয়, তারপর আর্থিং সুইচ ক্লোজ করতে হয়। এই অবস্থায় তুমি লাইনে কাজ করতেছো, সেফ, কাজ করাটা এখন সেফ। সো এই অবস্থায় যদি একটা লাইন ছিঁড়ে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায়, তুমি কি শক খাবা? না না খাবে না, কারণ এখন তো কারেন্টই যাচ্ছে না, এখন শক খাওয়ার তো কোনো কারণই নেই। সো তোমার লাইনে মেনটেনেন্স শেষ, তুমি জানো না যে লাইনটা গ্রাউন্ডের সাথে দূরে কোথাও পড়ে আছে, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে পড়ে আছে, তুমি জানো না। এখন তুমি কি করবা? এখন তোমার মেনটেনেন্স কাজ শেষ, মেনটেনেন্স কাজ শেষ করার পরে তুমি লাইনটাকে আবার এনার্জাইজ করতে চাচ্ছ। এখন তুমি যদি লাইন এনার্জাইজ করো তাহলে কি ফল্ট কন্ডিশন হবে না? ফল্ট হবে না? জি স্যার, ফল্ট হবে। তাহলে ফল্ট হবে। সো ফল্ট হওয়ার সাথে সাথে কি করবে? সিটি কারেন্টটা সেন্স করবে, জি স্যার, আবার সেন্স করে রিলেকে সিগন্যাল দিবে, রিলের সাথে সাথে তার ট্রিপ কয়েলকে সিগন্যাল দিবে। সার্কিট ব্রেকার কি ক্লোজ হবে? না স্যার, ট্রিপ করবে, ট্রিপ করবে। তার মানে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তুমি সার্কিট ব্রেকারকে এক্সিস্টিং ফল্টে ক্লোজ করতে পারবা না। তুমি যতবারই সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে চাও এক্সিস্টিং ফল্টে, সাথে সাথে সার্কিট ব্রেকার ট্রিপ করে যাবে। সো এই মেকানিজমটাকে আমরা বলি ট্রিপ ফ্রি ফিচার্স অর ট্রিপ ফ্রি মেকানিজম অফ এ সার্কিট ব্রেকার। এটা কি বুঝতে পারছো? আরেকবার বলেন স্যার, একটু মিসিং করে গেছে। আচ্ছা, পয়েন্টগুলো একটু খেয়াল করো। Suppose a circuit breaker has been instructed to close by manual instruction by pushing of push button. একটা সার্কিট ব্রেকারকে তোমার মেইনটেনেন্স শেষ, তুমি সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে চাচ্ছ, অর্থাৎ লাইনটাকে এনার্জাইজ করতে চাচ্ছ। The operating mechanism will start operating for closing operation. তার মানে কি আমাদের সার্কিট ব্রেকারটা ক্লোজ হওয়ার জন্য রেডি হচ্ছে, সার্কিট ব্রেকারটা এখন ক্লোজ হবে। এমন সময় যদি একটা ফল্ট হয় তাহলে কি হবে? সাথে সাথে রিলে ট্রিপ কয়েলটাকে ক্লোজ করে দিবে, যেহেতু ফল্ট হওয়ার সাথে সাথে সিটি সেন্স করবে, সিটি সেন্স করে রিলেকে সিগন্যাল দিবে, আর রিলের সাথে সাথে কি করবে? তার ট্রিপ সার্কিটকে ক্লোজ করবে, আর ট্রিপ সার্কিট ক্লোজ হলে সার্কিট ব্রেকার কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওপেন যদি হয়ে যায় তাহলে তুমি কি ইনস্ট্রাকশন দিচ্ছ? কি ক্লোজের ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে কি ওপেন। তার মানে ক্লোজ করতে চাইলেও সার্কিট ব্রেকার ক্লোজ হবে না। সো এই মেকানিজমটাকে আমরা বলতেছি ট্রিপ ফ্রি ফিচার্স অর ট্রিপ ফ্রি মেকানিজম অফ এ সার্কিট ব্রেকার। জি স্যার, বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা তো এ পর্যন্ত 4 ধরনের সার্কিট ব্রেকার দেখলাম লো ভোল্টেজে। একটা ছিল মিনিয়েচার সার্কিট ব্রেকার, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, তারপর সলিড স্টেট 3 ইউনিট দেখলাম, আর আরেকটা দেখতেছিলাম আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। সো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে, ঠিক আছে? এখন সলিড স্টেট 3 ইউনিট তুমি কোথায় ইউজ করবা? যেখানে তোমার অ্যাকুরেসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সলিড স্টেটের ক্ষেত্রে তোমাদের কস্টিংটা অবশ্যই কি হবে? অন্যান্য সার্কিট ব্রেকারের থেকে বেশি হবে, এটা তো বুঝতেই পারতেছো, যেহেতু এখানে মেকানিক্যাল পার্টের থেকে ইলেকট্রনিক পার্ট এবং মাইক্রোপ্রসেসর আছে, এটার অ্যাকুরেসিটা যেহেতু বেশি, সো এই জন্য এটার কস্টিংটাও হবে কি বেশি। সো এক এক জায়গায় আমরা ইউজ করি। আর লো ভোল্টেজ লাইনে একেবারে লো ভোল্টেজ যেখানে স্মল ডিভাইসকে প্রোটেকশন দিচ্ছি সেখানে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করবো। মোল্ডেড কেস যদি হয় তার রেটিংসটা আরেকটু বেশি হবে, সলিড স্টেটেরও রেটিংটা বেশি এবং এর অ্যাকুরেসিটা বেশি। আর আর্থ লিকেজ সার্কিট ব্রেকার আমরা শুধুমাত্র হিউম্যান প্রোটেকশনের জন্য ইউজ করবো। সো এখন আমরা দেখতেছি যে হাই ভোল্টেজ লাইনে আমাদের যে সার্কিট ব্রেকারগুলো ইউজ করা হবে, এই সার্কিট ব্রেকারগুলোর অপারেশনগুলো দেখবো যে কীভাবে আমরা হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকারের মাধ্যমে অপারেট করি। তো হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকারের একটা সার্কিট ব্রেকার আমরা দেখি এখন। এটা হচ্ছে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ লাইনের একটা সার্কিট ব্রেকার। এটার ইনপুট অ্যান্ড আউটপুট টার্মিনালটা একটু দেখো। এটা হচ্ছে কি আমাদের ইনপুট টার্মিনাল, এটা 3 ফেজ সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এই পাশে হচ্ছে ইনপুট টার্মিনাল, এই পাশে হচ্ছে আউটপুট টার্মিনাল। তার মানে 3টা ফেজ ইনপুট, 3টা ফেজ আউটপুট। এখানে এই যে হাই ভোল্টেজ লাইনে যে সার্কিট ব্রেকারটা দেখলা, এই সার্কিট ব্রেকারের 2টা পোর্শন, এই উপরে একটা পোর্শন আর এর নিচে যেটা দেখতেছো নিচে আরেকটা পোর্শন। এই উপরে যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলি সার্কিট ব্রেকার চেম্বার। সার্কিট ব্রেকার চেম্বার মানে কি? যার মধ্যে মুভিং কন্ট্যাক্ট থাকবে, ফিক্স কন্ট্যাক্ট থাকবে, এই চেম্বারটাকে আমরা বলি সার্কিট ব্রেকার চেম্বার। কারণ কি? এই জায়গায় সার্কিটটা ইন্টারাপশন হয়, অন বা অফ হয়। সো এই চেম্বারটাকে আমরা বলি সার্কিট ব্রেকার চেম্বার। আর নিচের যে পোর্শনটা, এই যে গ্রিন কালারের যে শেপে দেখতে পাচ্ছ নিচের পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলতেছি সাপোর্টিং চেম্বার। সাপোর্টিং চেম্বার তার মানে এটা কি? সার্কিট ব্রেকার চেম্বারকে সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে, প্লাস ইনসুলেশনের জন্য ইউজ করা হচ্ছে।
এখানে খেয়াল করে দেখো, আমাদের সার্কিটটা যখন কানেক্টেড হবে, অর্থাৎ লাইনের সাথে এটা যখন কানেক্টেড হবে, তাহলে কারেন্ট কিভাবে ফ্লো করবে? এটা ইনপুট আসলো, ইনপুট এসে কারেন্ট এদিক দিয়ে গেল, সার্কিট ব্রেকার চেম্বার হয়ে তারপর কারেন্ট এদিক দিয়ে বের হয়ে গেল, তার মানে কারেন্ট কিন্তু এভাবে ফ্লো হচ্ছে। আর এই যে কারেন্ট যে ফ্লো হচ্ছে, যখন সার্কিটটা কানেক্টেড মানে কি, যখন ইনপুট আউটপুট শর্ট, তখন এই পয়েন্টটা তো লাইভ হয়ে, এই নিচের যে পোর্শনটা, এই পয়েন্টটা তো লাইভ। সো এটার থেকে আমাদের যে গ্রাউন্ড, এটা হচ্ছে কি জিরো পোটেনশিয়াল। এই যে নিচে যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি জিরো পোটেনশিয়াল, কারণ এখানে কি গ্রাউন্ড। সো এটা যদি গ্রাউন্ডেড হয়, প্রপারলি গ্রাউন্ডেড হয়, তাহলে গ্রাউন্ডের সাথে তার তো একটা ইনসুলেশন থাকতে হবে, আদারওয়াইজ আমার তো লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে। সো এই জন্য এই ইনসুলেশনটা প্রোভাইড করার জন্য আমাদের এখানে কি থাকতে হবে, মাঝখানে একটা সাপোর্টিং চেম্বার লাগবে। যে সাপোর্টিং চেম্বারের কাজটা কি হবে, যে সাপোর্টিং চেম্বারের কাজটা হবে সাপোর্ট প্লাস ইনসুলেশন দেওয়া। কাকে ইনসুলেশন দেওয়া? যাতে করে লাইন টু গ্রাউন্ড ফল্ট না হয়ে যায়। সো এই সাপোর্টিং চেম্বারের কাজ হচ্ছে প্রপার ইনসুলেশন প্রোভাইড করা, যাতে লাইন টু গ্রাউন্ডের মধ্যে একটা ক্লিয়ারেন্স সবসময় থাকে। এটার অপারেশনটা কি বোঝা গেছে? জি স্যার। এতদূর পর্যন্ত কারো কোনো? উপরের চেম্বারটা আসলে কি দিয়ে বানানো, মানে এটাও তো ইনসুলেশনের মতো দেখতে লাগছে। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো যে উপরে যে চেম্বারটা, এই উপরে চেম্বারটা হচ্ছে একটা হলো চেম্বার, অর্থাৎ ভিতরটা খালি ফাঁপা পাইপের মতন, ঠিক আছে? আর নিচের যে চেম্বারটা, এটা হচ্ছে সলিড চেম্বার, অর্থাৎ এটা থাকবে পুরোপুরি ইনসুলেশন, বডিতে থাকবে পুরো ইনসুলেশন। উপরের চেম্বারটাকে আমরা খুলবো, উপরের চেম্বারটাকে খুলে দেখবো যে উপরের চেম্বারে আমাদের কি কি জিনিস আছে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা পুরাটা ইনসুলেটর, এটা পুরাটা ইনসুলেটর না। এটা ক্রস সেকশন ভিউ যদি আমরা দেখি, পরে দেখবো আমরা, পরের ল্যাবে হয়তো দেখবো, বা ল্যাবেও তোমাদের ডিটেলে দেখানো হবে, ল্যাবে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, এটা দেখে নিবা তোমরা। সো ওই জায়গায় তোমরা ওটা যদি, এটা ক্রস সেকশন ভিউ যদি দেখি আমরা, তাহলে দেখবো এটা একটা হলো সিলিন্ডার বা হলো ক্যাপসুল। সেই ক্যাপসুলটার মধ্যে তোমাদের মুভিং কন্ট্যাক্ট থাকবে, ফিক্সড কন্ট্যাক্ট থাকবে, এবং আর্ক এক্সটেনশন চেম্বার থাকবে। সো এটা থাকবে হচ্ছে উপরেরটার মধ্যে। আর নিচেরটা হচ্ছে সলিড চেম্বার, যেটার মধ্যে শুধুমাত্র ইনসুলেশন থাকবে, আর কিছু থাকবে না। সো লাইন টু গ্রাউন্ডের মধ্যে যেহেতু ইনসুলেশন অনেক বেশি থাকবে, সো এটার ভিতর দিয়ে, নিচের চেম্বারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, যা কারেন্ট উপরের চেম্বারের ভিতর দিয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার, মানে সবগুলো অবস্থায় আছে এই হলোটাতে। হ্যাঁ, বড়টা বা উপরেরটা হচ্ছে সার্কিট ব্রেকার চেম্বার। হ্যাঁ বলো, কি জানি কোশ্চেন করতেছিলে? আচ্ছা, কোশ্চেন না থাকলে, আর এখানে আর একটা বক্স আছে যেটাকে আমরা বলতেছি মেকানিজম বক্স, অর্থাৎ সার্কিট ব্রেকারটাকে ওপেন বা ক্লোজ করার জন্য এখানে একটা বক্স আছে, যেটার অপারেশনটা আমরা ডিটেইলে পরে দেখব। যে এটা এই বক্সের মাধ্যমে সার্কিট ব্রেকারের মুভিং কন্ট্যাক্ট, আমরা জানি কি মুভিং কন্ট্যাক্টের মাথায় কি থাকে, একটা স্প্রিং কানেক্টেড থাকে। সো এই যে স্প্রিং কানেক্টেড থাকে, স্প্রিংটাকে ল্যাচ করাতে হয়, আনল্যাচ করাতে হয়। সো এই ল্যাচ করানোর জন্য কি করতে হয়, স্প্রিং এর টেনশনটাকে বাড়াতে হয়। স্প্রিং এর টেনশন যদি না বাড়ায়, তাহলে মুভিং কন্ট্যাক্ট কি ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেক্ট রাখা যাবে? মুভিং কন্ট্যাক্টের মাথায় যেহেতু একটা স্প্রিং কানেক্টেড থাকে, সো মুভিং কন্ট্যাক্টটাকে যখন আমি ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেক্ট করবো, কানেক্ট তো থাকবে না, এটা তো ওপেন হয়ে যাবে। সো কানেক্ট করার জন্য কি করতে হবে, স্প্রিং এর টেনশনটাকে বাড়ায় তারপরে ল্যাচ করতে হবে মেকানিক্যাল সাপোর্টের মাধ্যমে। সো এখন যে বাড়াবো, আর হাত দিয়ে তো আর বাড়াবো না। সো হাত দিয়ে যদি না বাড়াই, তাহলে একটা কি দিয়ে বাড়াতে হবে, এটা যেহেতু এগুলো স্প্রিংগুলো অনেক হেভি, সো এই জন্য এটা মোটরের থ্রুতে আমরা কিন্তু স্প্রিংটাকে চার্জ করি, গিয়ার আপ করে মোটরের থ্রুতে স্প্রিংটাকে চার্জ করা হয়, চার্জ আপ করা হয়। সো এই যে স্প্রিংটাকে চার্জের যে মেকানিজম, সেই মেকানিজমের এই মেকানিজম বক্সের মধ্যে থাকবে, অর্থাৎ এটার মধ্যে মোটর থাকবে, স্প্রিং থাকবে। সো এই যে মেকানিজমগুলো থাকবে হচ্ছে এটার ভিতরে। সো আর মুভিং কন্ট্যাক্ট, ফিক্সড কন্ট্যাক্ট থাকবে এটার ভিতরে, আর এটার ভিতরে থাকবে সলিড ইনসুলেশন। আচ্ছা, তাহলে সার্কিট ব্রেকার দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি? সার্কিট ব্রেকার দিয়ে আমরা অলরেডি জানি যে সার্কিট ব্রেকার দিয়ে আমরা সাধারণত শর্ট সার্কিট বা ওভারলোড প্রোটেকশন দিয়ে থাকি, ঠিক আছে? এটা মেইন ফাংশনটা হচ্ছে শর্ট সার্কিট এন্ড ওভারলোড প্রোটেকশন দেওয়া, অর্থাৎ যখন শর্ট সার্কিট হবে বা ওভারলোড হবে, তখন সে ইনস্ট্যান্ট, ওভারলোড হলে ডিলেইড অপারেশন হবে, আর শর্ট সার্কিট হলে ইনস্ট্যান্টলি প্রোটেকশন দিবে। এবং এই দুইটা প্রোটেকশনই হবে অটোমেটিক, এটা কখনোই ম্যানুয়াল অপারেশন হবে না। আর ফিউজের সাথে এটা ডিফারেন্সটা কি? ফিউজের সাথে ডিফারেন্স হচ্ছে, ফিউজ যদি আমরা কানেক্ট করি, তাহলে ফিউজ পুড়ে যাবে, পুড়ে গেলে এটাকে আবার রিপ্লেস করতে হয়, এটাকে ফিক্স করা যায় না।
এটাকে রিপ্লেস করতে হয়। সো এই জন্য আমরা ফিউজ ইউজ করি না, আমরা ইউজ করি সার্কিট ব্রেকার। সো সার্কিট ব্রেকার যদি ট্রিপ করে তাহলে এটাকে আবার রিইউজ করা যায়, অর্থাৎ ট্রিপ করলে এটাকে আবার অন করা যায়। আচ্ছা, সার্কিট ব্রেকারের সাইজটা এটা কিসের উপর ডিপেন্ড করে? সার্কিট ব্রেকারটা কত বড় হবে? আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার দেখেছিলাম যে খুবই ছোট্ট, আর এখানে সার্কিট ব্রেকারটা যেটা দেখতেছো এটা গ্রাউন্ড থেকে হয়তো দেখা যেতে পারে এটা 20 ফিটের মতো লম্বাও হয়ে যেতে পারে, ঠিক আছে? এই যে এই সার্কিট ব্রেকারটা পাশে যেটা দেখতেছো এটা 20 ফিটের মতো লম্বাও হতে পারে। সো এই যে সার্কিট ব্রেকারটা, এটা সাইজটা কিসের উপর ডিপেন্ড করবে? আমি এটা কত ভোল্টেজ লাইনে প্লেস করতেছি। ভোল্টেজ লেভেল যত বেশি হবে তত তার ভিতর দিয়ে কারেন্টও বেশি হবে, আর কারেন্ট যত বেশি হবে হিটও তত বেশি হবে, আর হিট যত বেশি হবে তার ইনসুলেশন স্ট্রেংথও তত বাড়াতে হবে, আর ইনসুলেশন স্ট্রেংথ যদি বাড়াতে হয় তাহলে তার সাইজও বড় হয়ে যাবে। সো হাই ভোল্টেজ লাইন যত বেশি হবে, হাই ভোল্টেজ লাইনে আমাদের সার্কিট ব্রেকারের সাইজটা হবে কি অনেক বেশি, সাইজটা অনেক বড় হবে। কারণ এক একটা সার্কিট ব্রেকারের থ্রুতে পুরো একটা এন্টায়ার সিটিও কিন্তু লোডে কারেন্ট পাচ্ছে বা লোডকে সে কারেন্ট সাপ্লাই দিচ্ছে। একটা সার্কিট ব্রেকারে ফর এক্সাম্পল একটা 132 কেভি সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু পুরো একটা এন্টায়ার সিটি কিন্তু কভার করা যায়, যে একটা পুরো এন্টায়ার সিটি লোড কারেন্ট কিন্তু তার ভিতর দিয়ে যাচ্ছে। সো ওই সার্কিট ব্রেকারটা যদি অফ হয়ে যায় তাহলে পুরো একটা সিটি কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে সিস্টেম থেকে। সো বুঝতেই পারতেছো যে এই এত হেভি যে লোড কারেন্ট তার ভিতর দিয়ে যাচ্ছে সব সময়, এটা সব সময় যাচ্ছে। সো এই কারেন্টটাকে টলারেট করার অ্যাবিলিটি তো থাকতে হবেই, প্লাস এটার ভিতর দিয়ে তো শর্ট সার্কিটও হবে, শর্ট সার্কিট কারেন্ট ক্যারি করার অ্যাবিলিটিও তার ভিতরে থাকতে হবে। কারণ কি, শর্ট সার্কিট যখন হবে এটা তো আমরা বলতেছি শর্ট সার্কিটের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি অপারেট করবে, তারপরে আমরা দেখছিলাম যে শর্ট সার্কিট কন্ডিশনে কিন্তু আমাদের কিছুটা সময় লাগে, রিঅ্যাকশন টাইম বলে একটা কথা আছে, সেই অল্প সময়ের জন্য হলেও কিন্তু শর্ট সার্কিট কারেন্টটা সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে পাস করবে। সো এই অল্প সময়ের জন্য হলেও এই কারেন্টটাকে টলারেট করার অ্যাবিলিটি বা হ্যান্ডেল করার অ্যাবিলিটি এই সার্কিট ব্রেকারে থাকতে হবে, আদারওয়াইজ সার্কিট ব্রেকার নিজেই ড্যামেজ হয়ে যাবে। আর সার্কিট ব্রেকার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটাকে রিপ্লেস করাটাও অনেক হ্যাসেলের ব্যাপার। সো এই জন্য আমাদের এই সার্কিট ব্রেকারকে আমরা কোথায় প্লেস করতেছি তার উপরে ডিপেন্ড করতেছে তার সাইজ। আমরা এটা যদি লো ভোল্টেজ লাইনে ইউজ করি তাহলে তার সাইজ ছোট হবে, তার কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি কম হবে, আর হাই ভোল্টেজ লাইনে ইউজ করলে সেটা কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি বেশি হবে। সো সার্কিট ব্রেকারকে কোথায় প্লেস করব সেটা ডিপেন্ড করতেছে লোড কারেন্টের উপরে, কত লোড কারেন্ট তার ভিতর দিয়ে যাবে, এবং ফল্ট যদি হয় হাই ভোল্টেজ লাইনে সেই ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড কত হবে সেটার উপরে বেস করে সেই রেটিংয়ের একটা সার্কিট ব্রেকার তোমাকে সেই লাইনে ইউজ করতে হবে। এটা কি বুঝতে পারছো? এটা জি স্যার। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো সার্কিট ব্রেকারের যে ফাংশন, অর্থাৎ একটা সার্কিট ব্রেকারকে তোমাদের যদি ডিজাইন করতে বলি যে কি তার কি কাজটা হওয়া উচিত, তাহলে প্রথম যে জিনিসটা মাথায় আসবে, যে প্রথম যে পয়েন্টটা, ইট ক্যারিজ দ্য ফুল লোড কারেন্ট কন্টিনিউয়াসলি উইদাউট ওভারহিটিং অ্যান্ড ড্যামেজ। অর্থাৎ যে লাইনে তুমি এটাকে প্লেস করবা, যে লোড কারেন্টটাকে লোডকে বাঁচানোর জন্য তুমি এই সার্কিট ব্রেকারটাকে প্লেস করতেছো, সেই কারেন্টে এই সার্কিট ব্রেকার ওভারহিটিংও হবে না, ড্যামেজও হবে না। ধরো একটা লাইনে তুমি 10 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাচ্ছ, তার মানে কি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সেই কারেন্টটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এটা গরমও হবে না, পুড়েও যাবে না। আর ইট ওপেন্স অ্যান্ড ক্লোজেস দ্য সার্কিট অন নো লোড। নো লোড কন্ডিশনে এটাকে অপারেট করানো যাবে, ওপেন বা ক্লোজ করানো যাবে। ইট মেক্স অ্যান্ড ব্রেক্স দ্য নর্মাল অপারেটিং কারেন্ট। লোড কন্ডিশনেও এটাকে ওপেন বা ক্লোজ করা যাবে। এই ফাংশনগুলো তার থাকতে হবে। আর 4 নাম্বার যে ফাংশনটা সেটা কি, ইট মেক্স অ্যান্ড ব্রেক্স দ্য শর্ট সার্কিট কারেন্ট অফ দ্য ম্যাগনিটিউড আপ টু হুইচ ইট ইজ ডিজাইন ফর। অর্থাৎ যে লাইনে প্লেস করব, লাইনে প্লেস করার আগে আমাকে কি করে নিতে হবে, একটা অ্যানালাইসিস করে নিতে হবে যে এখানে যদি এই লাইনে যদি ফল্ট হয় তাহলে ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট সিস্টেমের ভিতর দিয়ে ফ্লো করতে পারে, সেই ফল্ট কারেন্টের ক্যাপাসিটি, সেই ফল্ট কারেন্টটাকে টলারেট করার অ্যাবিলিটি এই সার্কিট ব্রেকারের থাকতে হবে। সো ডিজাইন আমাদেরকে এমনভাবে করতে হবে যেন ওই কারেন্টটাকে টলারেট করার অ্যাবিলিটি ওই সার্কিট ব্রেকারে থাকে। সো আমাদের ইনসুলেশন ওইভাবে প্রোভাইড করতে হবে, এবং সার্কিট ব্রেকারের ইনসুলেশনগুলো আমরা ওইভাবেই প্রোভাইড করি। সো এই ফাংশনে, 4টা ফাংশনে কারো কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা, তাহলে পরে আমরা স্লাইডে চলে যাই আমরা।
ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার বেসড অন আর্ক কুইন্সিং মিডিয়াম। আমরা হাই ভোল্টেজ লাইনে, লো ভোল্টেজ থেকে শুরু করে হাই ভোল্টেজ লাইনে আমরা কি কি ধরনের সার্কিট ব্রেকার ইউজ করি। সো সার্কিট ব্রেকারগুলোর নামগুলো আগে দেখে নিই। প্রথমে আসো এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, যেটাকে আমরা বলি ACB। এয়ার ব্রেক সার্কিট ব্রেকার মানে কি? যে সার্কিট ব্রেকারের মুভিং কন্ট্যাক্ট অ্যান্ড ফিক্স কন্ট্যাক্টটা ওপেন হচ্ছে নর্মাল অ্যাটমসফেরিক এয়ারের মাঝখানে, অর্থাৎ একটা মিনিয়েচার সার্কিট ব্রেকারও তুমি ধরতে পারো একটা এয়ার সার্কিট ব্রেকার, কারণ মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টটা ওপেন হচ্ছে এয়ারের মাঝখানে, এর মিডিয়াম হচ্ছে এয়ার। সো এই জন্য এটাকে আমরা ACBও বলি। আমাদের মিনিয়েচার সার্কিট ব্রেকার, মোল্ডেড সার্কিট ব্রেকার, তারপর আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, তারপরে সলিড স্টেট ট্রিপ ইউনিট যেটা দেখালাম, এই সমস্ত সার্কিট ব্রেকারই কিন্তু এয়ার সার্কিট ব্রেকার ACB। এবং এটা আপ টু কত ভোল্টেজ লাইন পর্যন্ত ইউজ করা যায়? 600 ভোল্ট লাইন পর্যন্ত ইউজ করা যায়। 600 ভোল্টের উপরে কেন ইউজ করা যায় না? কারণ 600 ভোল্টের উপরে যদি ইউজ করতে চাই তাহলে আমাদের ইনসুলেশন লেভেল অনেক বাড়াতে হবে। এয়ারের তো একটা ইনসুলেশন লেভেল আছে। সো এই ইনসুলেশন লেভেলের থেকে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আর্কটাকে ইন্টারাপশন করা যাবে না। আর আর্ক যদি ডেভেলপ করে, আর্ক কেন ডেভেলপ করে? পোটেনশিয়াল ডিফারেন্স অনেক হাই এবং গ্যাপটা হচ্ছে স্মল, তার ফলে তো আর্কটা ডেভেলপ করে। সো আর্কটা যতক্ষণ না এক্সটিংশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে ফল্ট কারেন্ট ক্লিয়ার হয়ে গেছে। সো সার্কিট ব্রেকার ওপেন হলেই কিন্তু ফল্ট কারেন্ট ক্লিয়ার হয় না। সার্কিট ব্রেকার ওপেন হবে, আর্ক ইন্টারাপশন হবে, তারপরে আমরা বলতে পারি ফল্ট কারেন্ট ক্লিয়ার হয়েছে। সো এই জন্য এটাকে 600 ভোল্ট লাইনের উপরে ইউজ করা যায় না, কারণ 600 ভোল্টের উপরে লাইনে যদি এটাকে ইউজ করতে চাই তাহলে যে আর্কটা জেনারেট করবে সেটাকে এক্সটিংশন করার কোনো মেকানিজমের ভিতরে নাই। ওই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে কিন্তু আর্কটা ইন্টারাপশন করাটা পসিবল হবে না। সো এই জন্য এয়ার ব্রেক সার্কিট ব্রেকারকে আমরা 600 ভোল্টের উপরে যাব না। এবং রাপচারিং ক্যাপাসিটি, এর পাশে দেখো রাপচারিং ক্যাপাসিটি মানে কি? রাপচারিং ক্যাপাসিটি মানে হচ্ছে ফল্ট কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাবিলিটি। ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট সে ক্লিয়ার করতে পারবে, সেটার জন্য একটা তার ক্যাপাসিটি থাকবে। অর্থাৎ একটা সার্কিট ব্রেকারকে লাইনে প্লেস করতে হলে এই রাপচারিং ক্যাপাসিটিটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি ধরো একটা জায়গায় ফল্ট কারেন্ট হচ্ছে গিয়ে 100 অ্যাম্পিয়ার, আমি একটা 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাচ্ছি, তাহলে তো সার্কিট ব্রেকার সেই জায়গায় টিকবে না। সো আমাকে 100 অ্যাম্পিয়ারের টলারেট করতে পারে এরকম একটা সার্কিট ব্রেকারই সেখানে পুট করতে হবে, আদারওয়াইজ সার্কিট ব্রেকার নিজেই ড্যামেজ হয়ে যাবে। সো রাপচারিং ক্যাপাসিটি মানে বলতে আমরা বোঝাচ্ছিলাম কি? ফল্ট কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাবিলিটি, অর্থাৎ ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট ক্লিয়ার করতে পারে। সো এটার থেকে কিভাবে আমরা ফল্ট কারেন্ট মেজার করব? এটা তো পাওয়ার রেটিংসটা দেওয়া আছে। সো পি ইকুয়াল টু, এখানে বিভিন্ন ধরনের রাপচারিং ক্যাপাসিটি হতে পারে, এই এয়ার সার্কিট ব্রেকারগুলোর রেটিং ডিফারেন্ট হতে পারে, 5 to 35 MVA পর্যন্ত এই রেটিং হতে পারে। তাহলে যদি আমরা এর ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট ক্লিয়ার করতে পারে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? এই যে পাওয়ারটা আমরা পেলাম এই পাওয়ারটাকে √3V দিয়ে ভাগ করতে হবে, কারণ I ইকুয়াল টু কি? আমরা জানি পি কি? পি ইকুয়াল টু √3V ইন্টু আই। তাহলে I ইকুয়াল টু কি হবে? P/√3V। তাহলে পি তো আমরা জানি এই 35 MVA, আর √3V কত? 600 ভোল্ট। যদি দেই তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম সে কত ফল্ট কারেন্ট ক্লিয়ার করতে পারবে সেটার একটা ক্যাপাসিটি আমরা, সেটার একটা কারেন্টের ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। এই কারেন্টের ভ্যালুটা থেকে আমাদের বের করতে হবে যে সার্কিট ব্রেকারটাকে এখানে প্লেস করাটা সেফ হবে কি হবে না। যদি কারেন্টের ম্যাগনিটিউড বেশি হয় তাহলে আমাদের রাপচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে, কারেন্টের ম্যাগনিটিউড যদি কম হয় তখন আমাদের রাপচারিং ক্যাপাসিটি কমাতে হবে। আমরা তো সব সময় সবচেয়ে হাই রেটিং ইউজ করবো না, হাই রেটিং ইউজ করলে কস্টিং অনেক বেশি পড়ে যাবে। তো যে জায়গায় যে ফল্ট কারেন্ট সেই জায়গায় সেই ফল্ট কারেন্টের জন্য আমাদের সার্কিট ব্রেকার সেই অনুযায়ী পুট করতে হবে। এটা কি বোঝা গেছে? বুঝতে পারছো এটা? জি স্যার। এরপরে আসছে অয়েল সার্কিট ব্রেকার। এখন আমরা দেখতে পাচ্ছি কি এয়ার সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু আমরা 600 ভোল্ট লাইনের উপরে ইউজ করতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে তার মিডিয়ামটাকে চেঞ্জ করতে হবে। আর্ক কেন জেনারেট করতেছে? এয়ারের কারণে। এয়ার আছে সো আর্ক জেনারেশন হচ্ছে। আর্ক জেনারেশন হওয়ার ফলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, না হলে তো এয়ার সার্কিট ব্রেকারকে আমরা হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারতাম। সো মাঝখানে মিডিয়ামটাকে আমার চেঞ্জ করতে হবে। এখন মাঝখানে মিডিয়ামটাকে এমন মিডিয়াম নিতে হবে যে মিডিয়ামে ডাইইলেকট্রিক স্ট্রেন্থ বা তার ইনসুলেশন লেভেল কার থেকে বেশি? এয়ারের থেকে বেশি। এই জন্য আমাদের এরপরে যে সার্কিট ব্রেকারটা আসছে সেই সার্কিট ব্রেকারটাকে আমরা বলি OCB বা অয়েল সার্কিট ব্রেকার। অয়েল সার্কিট ব্রেকারের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ বা তার ইনসুলেশন লেভেল এয়ারের থেকে অনেক বেশি। এই কারণে দেখো অয়েল সার্কিট ব্রেকারে আমরা আপ টু 12 kV লাইন পর্যন্ত এটাকে ইউজ করতে পারি এবং এর রাপচারিং ক্যাপাসিটি বা ফল্ট কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক হাই, 500 MVA পর্যন্ত এটাকে ইউজ করতে পারি।
কিন্তু তারও তো একটা ইনসুলেশন লেভেল আছে। এই 12 কেজির উপরে এটা যাওয়া যাবে না, তাহলে আমাদের এই যে অয়েলটা আছে অয়েলের ভিতরে আগুন ধরে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। সো এই জন্য এরপরে যে সার্কিট ব্রেকারটা আসছে অয়েল সার্কিট ব্রেকারের পরে, সেটাকে আমরা বলি মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। এখানে অয়েলের পরিমাণটা কম, কাট তুলনায় কম, অয়েল সার্কিট ব্রেকার তুলনায় কম। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুইটার মধ্যে ডিফারেন্স যদি বলি, আমি কনস্ট্রাকশনের ডিফারেন্স বলতেছি, তোমরা প্রত্যেকটার এক্সপ্লেনেশন পরে আর একটা একটা করে আমরা দেখব। অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের যেহেতু এগুলো সবগুলো কিন্তু 3 ফেজ সার্কিট ব্রেকার, এগুলো কোনোটাই সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার না, এগুলো সব 3 ফেজ সার্কিট ব্রেকার। সো অয়েল সার্কিট ব্রেকারে 3 ফেজ যদি হয় তাহলে আমাদের কি থাকবে? 3টে ইনপুট লাইন থাকবে, 3টে আউটপুট লাইন থাকবে, আর 3টে ইন্টারাপশন পয়েন্ট থাকবে। এই যে ইন্টারাপশন পয়েন্ট বলতে আমরা বুঝাচ্ছি মুভিং কন্টাক্ট এন্ড ফিক্সড কন্টাক্টটা। আর এই মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টটা থাকবে কি দ্বারা মার্জ করা? অয়েল দ্বারা মার্জ করা। সো 3টা ইন্টারাপশন পয়েন্ট থাকবে এবং 3টা ইন্টারাপশন পয়েন্টটা অয়েল দ্বারা মার্জ করা থাকবে, এবং এই 3টা ইন্টারাপশন পয়েন্টটাই একটা ট্যাঙ্কের ভিতরে, আমরা যেমন দেখছিলাম ট্রান্সফরমারের বডি বা ট্রান্সফরমার ট্যাঙ্ক, এটার ভিতরে অয়েল থাকে, এরকম এই ইন্টারাপশন পয়েন্টটা থাকবে একটা ট্যাঙ্ক যেটার ভিতরে থাকবে পুরো ফুল অফ অয়েল। সে এই অয়েলের মধ্যে মার্জ করা থাকবে এই মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টটা। সো এখানে খেয়াল করে দেখো, যদি 3টে ইন্টারাপশন পয়েন্টই একটা চেম্বারের মধ্যে থাকে বা একটা ট্যাঙ্কের ভিতরে অয়েল দ্বারা ফিল করা থাকে, তাহলে একটা ফেজে যদি ফল্ট হয় তাহলে এর এফেক্টটা কি শুধুমাত্র একটা ফেজেই থাকবে নাকি পুরা ইন্টারাপশন পুরা ট্যাঙ্কের মধ্যেই ছড়ায় যাবে? বলো। পুরো ট্যাঙ্কের মধ্যে ছড়াবে, কারণ একটা ফেজে, ফর এক্সাম্পল 3টা ইন্টারাপশন পয়েন্টের একটা ফেজে ফল্ট হয়েছে, আর ফেজে ফল্ট হয়েছে, আর ফেজে ফল্ট হলে আর্ক ফেজে তো আর্ক ডেভেলপ করবে। যেহেতু এই একটা চেম্বারের ভিতরেই 3টে ইন্টারাপশন পয়েন্ট আছে, সো ওই একটা চেম্বারের ভিতরে যখন আর্কটা ডেভেলপ করবে তাহলে এর যে এফেক্টটা, এর যে হিটটা, এই হিটটা কি করবে? পুরো অয়েলটাকেই গরম হয়ে যাবে, পুরো অয়েলের টেম্পারেচারটাই কিন্তু গরম হয়ে যাবে, যেহেতু 3টে ইন্টারাপশন পয়েন্টই একটা চেম্বারের ভিতরে আছে। সো একটার এফেক্ট কিন্তু বাকি দুইটাতেও পড়বে। আর অয়েলের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে তার ইনসুলেশন লেভেল কমে যাবে। সো এজন্য অয়েল সার্কিট ব্রেকারকে আমরা এই 12 কেভি লাইনের উপরে ইউজ করতে পারি না। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারাপশন পয়েন্ট আলাদা, একটা ট্যাঙ্কের মধ্যে 3টে ইন্টারাপশন পয়েন্ট না। আমরা একটু আগে যেমন একটা সার্কিট ব্রেকার দেখলাম 3টে ইন্টারাপশন পয়েন্ট, এই যে একটু আগে যে সার্কিট ব্রেকারটা দেখলাম এখানে কিন্তু আমাদের 3টা ব্রেক পয়েন্ট আলাদা আলাদা, প্রত্যেকটা ইন্টারাপশন পয়েন্ট কিন্তু এখানে আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা চেম্বার, আলাদা সার্কিট ব্রেকার চেম্বার। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের জন্য প্রত্যেকটার জন্য আমাদের আলাদা চেম্বার থাকবে, একটা চেম্বার থাকবে না, 3টা চেম্বার থাকবে। সো আমাদের একটার হিট আরেকটার ভিতরে কি ডিসিপেট হবে? একটা ফেজে যদি ফল্ট হয় সেই ফেজের ফল্টের কারণে অন্য অন্য ফেজে কি এর এফেক্ট আসবে? না, ওটা তো হবে না, ওটা তো আলাদা 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 আলাদা। সো আমাদের কিন্তু এই কারণে দেখো আমাদের ইনসুলেশন লেভেলটা কিন্তু মেইনটেইন থাকতেছে। সো মেইনটেইন থাকার কারণে আমাদের এটা আপ টু 245 কেভি লাইন পর্যন্ত কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি। দেখো কোথায় 12 কেভি ছিল, কোথায় 245 কেভি। সো এখানে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে আমরা আর্কটাকে ইন্টারাপশন করতে পারি এবং ভোল্টেজ বাড়াতে পারি, কারণ আমরা হাই ভোল্টেজ লাইন আমাদের সার্কিট ব্রেকার। আগেরটা যেটা দেখিয়েছেন ওইটা কি মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের ছবি? না, ওটা মিনিমাম অয়েল না, ওটা একটা সার্কিট ব্রেকারের দেখিয়েছিলাম। আমরা প্রত্যেকটা সার্কিট ব্রেকার দেখতে কিরকম সেগুলো পরে আমরা ডিটেলে দেখবো। আপাতত মনে রাখো যে ডিফারেন্সগুলো কি কি। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারে এটা আপ টু 245 কেভি পর্যন্ত লাইন ইউজ করা যায় এবং এর রাপচারিং ক্যাপাসিটিটাও অনেক হাই। আমাদের ডেভেলপমেন্টগুলো আমাদের দেখতে হবে, কারণ আমাদের ডিজাইন করতে হবে যে এই সার্কিট ব্রেকারগুলো কিভাবে ডিজাইন করলে এটা আরো ভালোভাবে আর্কটাকে ইন্টারাপশন করতে পারে। আচ্ছা, এরপরে আসো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যেটাকে আমরা বলি কি ABCD, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ইনসুলেশন লেভেল এবং তার ভোল্টেজ ক্যাপাসিটি, ভোল্টেজ লেভেল 400 কেভি লাইন পর্যন্ত এবং তার র্যাপচারিং ক্যাপাসিটি অনেক বেশি। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে যেটা করা হয়, আমাদের এয়ার সার্কিট ব্রেকারে নর্মাল অ্যাটমসফেরিক এয়ারের মাঝখানে আমাদের মুভিং কন্ট্যাক্টটা ওপেন বা ক্লোজ হতো। বাট এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে যেটা করা হয় সেটা হচ্ছে এই নর্মাল অ্যাটমসফেরিক এয়ারটাকে ফার্স্টে প্রেশারাইজড করা হয়। প্রেশারাইজ করবো কিভাবে? তাহলে একটা কম্প্রেসার লাগবে। সো কম্প্রেসার দিয়ে নর্মাল অ্যাটমসফেরিক এয়ারটাকে প্রেশারাইজ করা হয়। কত প্রেশার? 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমরা বুঝতেই পারছো যে সেন্টিমিটার মানে খুবই স্মল গ্যাপ।
সো এই স্মল গ্যাপের মধ্যে আমাদের প্রেশারের পরিমাণ থাকে প্রায় 20 to 30 কেজি। এই হাই প্রেশারাইজড এয়ারটা দিয়ে আমরা আর্কটাকে ইন্টারাপশন করি। সো এই আর্কটাকে কিভাবে ইন্টারাপশন করা হয়, যখন মুভিং কন্টাক্ট ওপেন হবে, অর্থাৎ যখন ট্রিপ সিগন্যালটা আসবে সার্কিট ব্রেকারে, তারপর তখন তো সার্কিট ব্রেকার ওপেন হবে। সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে এই হাই প্রেশারাইজড গ্যাস এয়ারটা আমাদের কি করতে হবে, এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে ব্লো করাতে হবে। সো হাই প্রেশারাইজড এয়ারটা যখন কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে ব্লো হবে, দুইটা কাজ হবে। একটা কি, আর্কের লেন্থটা বেড়ে যাবে, সো রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে কারেন্ট ইন্টারাপশন হবে। এবং সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে কুলিং হবে, যেহেতু হাই প্রেশারাইজড এয়ার, সো এখানে কুলিং মেকানিজমও থাকবে, সো কুলও করবে, আর্কটাকে সে কুলও করবে। সো ইন্টারাপশন পয়েন্টগুলো মেল্টেড হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। সো এই জন্য দেখো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে আমরা আপ টু 400 কেভি লাইন পর্যন্ত কিন্তু ইউজ করতে পারি। বোঝা গেছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের অপারেশনটা? জি স্যার। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি, পরে তোমাদের এই অপারেশনটা কিভাবে হয় সেগুলো সব ডিটেলে ডিসকাস করা হবে। এরপরে যেটা আসছে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। এখন যদি আরো হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে চাই, আমাদের তো হাই ভোল্টেজ লাইন বলতে আপ টু 700 কেভি লাইন পর্যন্ত আসছে। তো 700 কেভি লাইনে যদি ইউজ করতে চাই, তাহলে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দিয়ে তো চলবে না। তাহলে আমাদেরকে এমন মিডিয়াম ইউজ করতে হবে যার স্ট্রেংথটা এয়ারের থেকেও বেশি। এয়ারের থেকে তো বেশি ছিল অয়েল, অয়েল দিয়েও আমরা 245 কেভি লাইনের উপরে ইউজ করতে পারতেছিলাম না। সো এই জন্য এরপরে যে সার্কিট ব্রেকারটা আসছে সেটাকে আমরা বলি সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, SF6 সার্কিট ব্রেকার। অর্থাৎ ডাইইলেকট্রিক স্ট্রেংথ হিসেবে এখানে আসছে, অথবা মিডিয়াম হিসেবে, অর্থাৎ যেখানে মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্স কন্ট্যাক্ট ওপেন বা ক্লোজ হবে সেখানে তার মিডিয়াম হিসেবে আসছে SF6 গ্যাস। এই SF6 গ্যাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ যে কোনো মিডিয়ামের থেকে অনেক বেশি, সেটা এয়ারের থেকে তো বেশি বটেই, অয়েলের থেকেও বেশি, এবং মিনিমাম অয়েল বা এয়ার ব্লাস্টের থেকেও অনেক বেশি। সো এর ইনসুলেশন লেভেল বেশি হওয়ার কারণে আর্কটা এখানে জেনারেট করার পসিবিলিটিসটা অনেক কমে যাবে। এজন্য SF6 সার্কিট ব্রেকারকে আপ টু 700 কেভি লাইন পর্যন্ত আমরা ইউজ করতে পারি, এবং এই রাপচারিং ক্যাপাসিটিটা দেখো অনেক হাই, 50,000 MVA, আপ টু 50,000 MVA পর্যন্ত লাইনে আমরা এটাকে ইউজ করতে পারি, মানে ফল কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাবিলিটিটা অনেক হাই। SF6 গ্যাসটাকে যদি আবার প্রেশারাইজ করো, তাহলে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ কিন্তু আরো বেড়ে যাবে এয়ার ব্লাস্টের মতো। সো এটা আপ টু কত, 700 কেভি লাইন পর্যন্ত আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে লাস্ট যে সার্কিট ব্রেকারটা আছে সেটা হচ্ছে কি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, VCB। আমাদের প্রবলেমটা কি ছিল, এয়ার বা আর্কিং। আর্ক হতো কেন, আর্ক হতো এয়ারের কারণে, কারণ আয়োনাইজড এয়ারটাকেই আমরা বলতেছিলাম আর্ক। সো আর্কটা বিল্ড আপ করতো, পোটেনশিয়াল ডিফারেন্স বেশি, এবং মাঝখানে গ্যাপটা যেহেতু এয়ার, সো এয়ারটা আয়োনাইজড হয়ে যাচ্ছে, আয়োনাইজড হয়ে কারেন্ট ফ্লো করছে। সো আমরা যদি এমন একটা সার্কিট ব্রেকার ডিজাইন করতে পারি যে সার্কিট ব্রেকারের মাঝখানে কোনো এয়ারই থাকবে না, তাহলে কি আর্ক প্রডিউস হবে? আর্ক প্রডিউস হওয়ার জন্য কি লাগে, এয়ার লাগে। এয়ার মানে অক্সিজেন লাগে। অক্সিজেন যেখানে নাই সেখানে আর্ক প্রডিউস হবে না, ঠিক আছে? আর্কটা প্রডিউস হওয়ার জন্য অক্সিজেন লাগবে। সো আমাদেরকে মিডিয়ামটাকে, আমরা যদি মিডিয়াম থেকে এয়ারটা সরাই, অর্থাৎ এই যে ইন্টারাপশন পয়েন্ট, এই ইন্টারাপশন পয়েন্টের ভিতর থেকে যদি এয়ারটাকে সরায়, ভ্যাকুয়াম করে সিল করে ফেলতে পারি, চেম্বারটাকে যদি সিল করতে পারি, এয়ারটাকে বাইরে বের করে নিয়ে এসে চেম্বারটাকে যদি সিল করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ভিতরে এয়ার নাই, আর্ক হওয়ার পসিবিলিটিস নাই। এয়ার নাই, অক্সিজেন নাই, সো আর্ক প্রডিউস হবে না। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো, এখানে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে কিন্তু আমরা হাই ভোল্টেজ লাইনে, এক্সট্রা হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারি না। এটা আপ টু 11 কেভি দেখানো হচ্ছে। এখন যদিও 33 কেভি লাইন পর্যন্ত ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করে, কিন্তু এর উপরে আমরা ইউজ করি না। এর মেইন কারণটা হচ্ছে আর্কটাকে ইন্টারাপশন করার জন্য আমাদের কিন্তু আর্কটাকে শুধু ইন্টারাপশন করলেই হবে না, এর যে হিট, এই যে হাই কারেন্ট, এটাকে ডিসিপেট করার অ্যাবিলিটিও কিন্তু থাকতে হবে সার্কিট ব্রেকারে। আর হিট ডিসিপেট হয় কোথায়, এয়ারের মাঝখানে, ঠিক আছে? কিন্তু এর ভিতরে তো এয়ার নাই। সো এয়ার যদি না হয় তাহলে তার ইন্টারাপশন পয়েন্টগুলো কি হবে, ওভারহিটেড হয়ে মেল্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো এখানে যেহেতু কুলিং মেকানিজমটা কম, এ কারণে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে কিন্তু আমরা এক্সট্রা হাই ভোল্টেজ লাইনে ইউজ করি না, এটা মিডিয়াম ভোল্টেজ লাইনে আমরা ইউজ করতে পারি। বোঝা গেছে? এই সার্কিট ব্রেকারের জায়গায় স্যার আমি যদি স্যার ওখানে শুধু কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়েই করে রাখি স্যার, তাহলে কি হবে স্যার? কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে রাখলে সেটা তো সেটার
ইনসুলেশন প্রপার্টিসটা আমাদের দেখতে হবে। এখন কোন গ্যাস ইউজ করব সেটা আমাদের মেইন কাজটা কি, আমাদের আর্টটাকে ইন্টারাপশন করা। তখন আমাদের দেখতে হবে যে ওই গ্যাসের ডাইলেকট্রিক স্ট্রেংথটা কত, এখন কত ভোল্টেজ লাইন পর্যন্ত এটাকে ইউজ করা যাবে, এবং এটা কি এফেক্টিভ হবে কিনা, এটা কি কস্ট এফেক্টিভ হবে কিনা, এগুলো সমস্ত কিছু কনসিডারেশনে নিয়ে এসে যদি দেখা যায় যে এই সার্কিট ব্রেকারটা কার্বন ডাইঅক্সাইড যদি ইউজ করি তাহলে আমাদের তাড়াতাড়ি আর্টটা ইন্টারাপশন হচ্ছে এবং কুলিং ফ্যাসিলিটিসটা আছে, তাহলে আমরা সেই সার্কিট এবং কস্ট এফেক্টিভ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। এইগুলাই হচ্ছে ডেভেলপমেন্ট, যে কথাটা বললাম এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট। এখন কি মেটেরিয়াল ইউজ করব, কি মিডিয়াম ইউজ করলে আমাদের আর্টটাকে প্রপারলি এক্সটেনশন করা যাবে, এটাই হচ্ছে গিয়া আমাদের ডিজাইনের মেইন প্রিন্সিপাল। বোঝা গেছে? আচ্ছা, তো ওইগুলো রিসার্চ করে দেখতে হবে। আমাদের নর্মালি আমাদের এই হাই ভোল্টেজ লাইনে আমাদের এই সার্কিট ব্রেকারগুলোই আমরা মেইনলি ইউজ করি। আচ্ছা, এরপরে আসো এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। আমরা যদিও এর আগে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার বলতে আমরা মিনিয়েচার মোল্ডে কেস এগুলো দেখছিলাম। সো এই সার্কিট ব্রেকারগুলোর ভিতরে আমরা জানি যে একটা আর্ক এক্সটিংগুইশিং চেম্বার থাকে। সো এই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে আমরা কি করি, লেন্থ অফ আর্ক ইনক্রিজ করি। লেন্থ অফ আর্ক ইনক্রিজ করলে কি হয়, এটাকে আমরা বলি হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন। লেন্থ অফ আর্ক ইনক্রিজ কিভাবে করা হয়, যখন মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টের থেকে দূরে সরে যায় তখন সেখানে আর্ক প্রডিউস হয়, এবং আর্ক প্রডিউস হলে আমাদের এর মাথায় থাকে কি, এর মাথায় থাকে একটা আর্ক এক্সটিংগুইশিং চেম্বার। এই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারটা কি করে, ভিতরে কিছু খাঁচ কাটা মেটাল প্লেট থাকে। এই মেটাল প্লেটের চারপাশে কি থাকে, ইনসুলেশন। সো নর্মাল হেলদি কন্ডিশনে এটা কখনোই হিট আপ থাকে না, কিন্তু যখন আমাদের সার্কিট ব্রেকারটা ওপেন হয় তখন আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের এক মাথায় হাই ভোল্টেজ, আরেক মাথায় জিরো পোটেনশিয়াল ডেভেলপ করে। জিরো পোটেনশিয়াল ডেভেলপ করার কারণে আমাদের এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, যার ফলে মেটাল প্লেটগুলো ম্যাগনেটাইজড হয়ে আর্কিং কারেন্টটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, যার ফলে আর্কটার লেন্থটা বেড়ে যায়, লেন্থ বেড়ে গিয়ে রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো এই জন্য এটাকে আমরা বলতেছি হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন। এবং একই সাথে কি করে, এই যে হিটটা আর্কের জন্য যে ডেভেলপ করলো, এই আইস করার লসটা মেটাল প্লেটগুলোর ভিতর যে চারপাশে যেহেতু ইনসুলেশন, সো এর ভিতরে কখনোই কোনো কারেন্ট যায় না, সো এটা কখনোই হিট আপ থাকবে না। তো তার ফলে আমাদের এই যে আর্কিং যে কারেন্টটা, এর জন্য যে হিটটা জেনারেট করতেছে, এই হিটটা ডিসিপেট হবে কোথায়, এই মেটাল প্লেটে। কারণ কি, কারণ হিট সবসময় ডিসিপেশন হয় হাই টেম্পারেচার এরিয়া থেকে লো টেম্পারেচার এরিয়ার দিকে। সো মেটাল প্লেটগুলো যেহেতু ঠান্ডা, সেই হিটটাকে অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে নিয়ে সে কি করবে, এটা কুলিংয়ে কাজ করবে। সো তিনটা জিনিস হচ্ছে, একটা কি, একটা হচ্ছে লেন্থ অফ আর্ক ইনক্রিজ হচ্ছে, দুই নাম্বারটা কি, কুলিং হচ্ছে, আর তিন নাম্বারটা কি, যেহেতু এখানে মেটাল প্লেটগুলো সেপারেটেড, তার মানে খাজে আর্কটা ঢুকে যাচ্ছে, তার মানে আর্কটা স্প্লিট হয়ে যাচ্ছে। যত ভাগ হবে তত কারেন্টটা জেনারেট হওয়ার সম্ভাবনা কমে যাবে। সো তিনটা জিনিস হচ্ছে, একটা কি, কুলিং, লেন্থেনিং অ্যান্ড স্প্লিটিং। এই তিনভাবে আমরা আর্কটাকে ইন্টারাপশন করি আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে। বোঝা গেছে এটা? জি স্যার। So magnetic field is utilized for lengthening the arc in high voltage air brake circuit breaker. So magnetic fieldটা কিভাবে হয় সেটা আমরা বললাম, যে যখন মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে হাই পোটেনশিয়াল ডেভেলপ করার কারণে আমাদের মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যার ফলে আমাদের এই যে মেটাল প্লেটগুলো সেগুলো ম্যাগনেটাইজড হয়ে গিয়ে আর্কিং যে কারেন্টটা সেটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার কারণে লেন্থটা বেড়ে যাচ্ছে। So arc resistance is increased to such an extent that the system voltage cannot maintain the arc and arc is extinguished. যেহেতু কারেন্টের ম্যাগনিটিউডটাকে সে লেন্থটাকে সে এত বাড়াবে যে আর্কটা যেন আর কন্টিনিউ করতে না পারে। সো এই আর্ক ইন্টারাপশন চেম্বারের যে মেকানিজম সেটা এখানে একটু ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের স্টেশনারি কন্ট্যাক্ট বা ফিক্সড কন্ট্যাক্ট, এটা হচ্ছে কি আমাদের মুভিং কন্ট্যাক্ট যেটা মুভেবল, অর্থাৎ এটা কানেক্টেড আর ডিসকানেক্টেড হবে। যখন এই কন্ট্যাক্টটা ওপেন হবে এখানে আর্ক জেনারেট করতেছে, এটা হচ্ছে কি আর্ক এক্সটিংগুইশিং চেম্বার। এই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারে বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেমন এখানে মেটাল প্লেট আছে যেগুলোকে আমরা বলি আর্ক চুটস বা আর্ক স্প্লিটার, অথবা এই পাশে এখানে আছে আর্ক হর্ন। সো যখন এখানে হাই পোটেনশিয়াল ডেভেলপ করবে উইথ রেসপেক্ট টু মুভিং কন্ট্যাক্ট, কারণ এখানে যখন সার্কিট ব্রেকারটা ওপেন হবে কখন, যখন
লাইন টু গ্রাউন্ড ফল্ট হলো মনে করো, তাহলে এই পয়েন্টে জিরো পোটেনশিয়াল, এখানে হাই পোটেনশিয়াল, সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, মেটাল প্লেটগুলো ম্যাগনেটাইজড হবে, আর্কিং কারেন্টটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তাহলে দেখো যে খাজে খাজে আমাদের আর্কিং কারেন্টটা ঢুকে যাচ্ছে, সো এটা স্প্লিট হয়ে যাচ্ছে এবং আর্কটা কুল ডাউন হচ্ছে, লেন্থ বেড়ে গিয়ে কুল ডাউন হচ্ছে এবং হিটটা ডিসিপেট হচ্ছে কোথায়, এই মেটাল প্লেটের মাঝখানে। সো এই পয়েন্টগুলো এখানে ডেসক্রাইব করা আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা যে কিভাবে আর্ক হর্নের কাজটা কি, মানে আর্কটা অন্য জায়গায় না গিয়ে জাস্ট এই আর্ক চুটসে যেন যায় এটার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে গাইড করতেছে আর কি, অ্যাকচুয়ালি এটাকে গাইড করতেছে যেন এই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাঝখানে আর্কটা থাকে এবং স্প্লিট হয়ে যায়। স্যার হ্যাঁ বলো, স্যার যে কারেন্টটা টেনে নিয়ে যাচ্ছে একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। স্যার কারেন্ট যে টেনে নিয়ে যাচ্ছে এটা স্যার কোথায় শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে, তোমার মাইক্রোফোনে মনে হয় প্রবলেম আছে। ও কোশ্চেনটা কি কেউ বুঝতে পারছো? না স্যার, শোনা যাচ্ছে না, ঠিক আছে, তুমি হয়তো আমাকে মেসেজ করতে পারো অথবা টেক্সট করতে পারো, তাহলে আমি হয়তো রিপ্লাই দিতে চেষ্টা করব। আচ্ছা, সো দুই ভাবে আমরা আর্কটাকে ইন্টারাপশন করি, একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন। আমরা অলরেডি হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনটা ডিসকাস করলাম। হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশনে তিন ভাবে করি, লেন্থ বাড়ায়, স্প্লিট করে এবং কুলিং করে। এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে, যদি কোশ্চেন আসে যে হাই রেজিস্ট্যান্সে আমরা কিভাবে আর্ক ইন্টারাপশন করি, তখন এই তিনটা মেথডে আমরা আর্ক ইন্টারাপশন করি। আর লেন্থ কিভাবে বাড়তেছে, কিভাবে স্প্লিট হচ্ছে, এগুলো এক্সপ্লেন করতে হবে। সো তিন ভাবে আমরা করি, লেন্থ বাড়ায়, আর্ক ইন্টারাপশন করে এবং স্প্লিটিং করে। আচ্ছা, সো এখানে কোশ্চেনটা তোমার কোশ্চেনটা তুমি যেটা মেসেজ করছো সেটা হচ্ছে যে কোথায় যাচ্ছে কারেন্টটা। কারেন্টটা কিন্তু কোথাও যাচ্ছে না, এই কারেন্টটা এই জায়গায় স্প্লিট হয়ে যাচ্ছে। স্প্লিট মানে কি, ভাগ হয়ে যাচ্ছে। এখন ভাগ হলে কারেন্টটা হয়ে যাবে কি, ব্রেক। আর ব্রেক মানে কি, ইনসুলেশন বেড়ে গেল। আর ইনসুলেশন বেড়ে যদি যায় তাহলে কারেন্ট নিভে যাবে, কারেন্ট কোথাও চলে যাবে না, কারেন্টটা নিভে যাবে, কারেন্টটা নিভে যাবে। সেটাই বলতেছি, লেন্থ বাড়ায়, রেজিস্ট্যান্স বাড়ায়, আর্কটা ইন্টারাপশন করতেছে, সো কারেন্টটা নিভে যাবে। আচ্ছা, সো এরপরে লাস্ট যে টপিকসটা আমাদের আজকে মোড অফ আর্ক এক্সটেনশনের মধ্যে 2 নাম্বার যে টপিকসটা, সেটা হচ্ছে কি লো রেজিস্ট্যান্স অর জিরো পয়েন্ট ইন্টারাপশন। অর্থাৎ আমাদের যে এই আর্কটা ডেভেলপ করতেছে, এই আর্কটা হচ্ছে কি নেচারে, এসি বা অল্টারনেটিং নেচারে। তার মানে এই কারেন্টটা কিন্তু ভ্যারি করতেছে। আর কারেন্টটা ভ্যারি করে আমরা জানি যে 50 সাইকেল, আমরা বলি লাইন ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেল। 50 সাইকেল মানে হচ্ছে একটা সেকেন্ডে 50 বার সে 50 বার সে ওঠানামা করবে, মানে 50টা সাইকেল থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের একটা সাইকেল। এই পুরোটা হচ্ছে, এখানে আমাদের কয়টা সাইকেল আছে বলো, এখানে কয়টা সাইকেল আছে এই ওয়েভ শেপে? দুইটা স্যার। দুইটা সাইকেল আছে। সো 1 সেকেন্ড মানে এরকম কয়টা সাইকেল থাকবে, 50টা সাইকেল। 50টা। সো এই যে আর্কটা জেনারেট করতেছে, খেয়াল করে দেখো, আমাদের এই পয়েন্টে, 0 পয়েন্টে অথবা p ইকুয়াল টু পাই, p ইকুয়াল টু টোয়াইস পাই, t ইকুয়াল টু 3 পাই, এই প্রত্যেকটা পয়েন্টে i ইকুয়াল টু কিন্তু খুব অল্প সময়ের জন্য 0 এই পয়েন্টটাতে। আই বাড়তেছে কিসের কারণে, কারেন্ট যে বাড়তেছে আইও বাড়তেছে, কারেন্ট কমতেছে আইও কমতেছে। তার মানে আর্কটা নিভে যাচ্ছে কিন্তু খুব অল্প সময়ের জন্য, একটা পয়েন্টে কিন্তু কারেন্টটা নিভে যাচ্ছে। সো এই পয়েন্টে আমরা যদি আর্কটাকে ইন্টারাপশন করতে পারি আই ইকুয়াল টু 0 পয়েন্টে, তাহলে আর্ক ইন্টারাপশন করাটা ইজিয়ার হবে নাকি at t ইকুয়াল টু পাই বাই 2 আর্ক ইন্টারাপশন করাটা ইজিয়ার হবে বলো? জিরোতে। কারণ কি, জিরোতে তো কারেন্ট নাই, সো এখানে আমাদের আর্ক ইন্টারাপশন করাটা ইজিয়ার হবে। আর টি ইকুয়াল টু পাই বাই 2 টি ইকুয়াল টু পাই বাই 2 মানে মাঝখানে পয়েন্টটা, এই পয়েন্টে যদি আর্ক ইন্টারাপশন করি, এখানে কারেন্টের ম্যাগনিটিউডটা কি সবচেয়ে বেশি। সো সবচেয়ে বেশি হলে কারেন্টটাকে ইজিলি ইন্টারাপশন করা যাবে না। সো আমাদেরকে ইন্টারাপশন করতে হবে এমন জায়গায় যেখানে কারেন্টের ম্যাগনিটিউডটা কম। আর 1 সেকেন্ডে যেহেতু 50টা সাইকেল এবং 1 সাইকেলে যেহেতু 2 বার i ইকুয়াল টু 0 হচ্ছে, এখানে একবার i ইকুয়াল টু 0, এটা পরবর্তী সাইকেলের শুরু, তার মানে এখানে একবার। সো তার মানে 1 সাইকেলে 2 বার হলে 50 সাইকেলে 100 বার i ইকুয়াল টু 0 হচ্ছে। সো এই 100 বারের মধ্যে একটা পয়েন্টে প্রথম আমরা যত তাড়াতাড়ি ইন্টারাপশন করতে পারবো, তার মানে কি আমাদের প্রথম হাফ সাইকেল বা তারপরে হাফ সাইকেলের মধ্যে আমাদের আর্কটাকে ইন্টারাপশন করতে হবে।
সো এই জন্য আমাদের প্রথম হাফ সাইকেলে আই ইকুয়াল টু 0 যেই হবে, আমাদের একটা জিরো ক্রসিং ডিটেক্টর লাগবে, এটার সাথে কানেক্টেড। এই জিরো ক্রসিং ডিটেক্টর জিরোটা ক্রস করতেছে কিনা ডিটেক্ট করবে। যেই জিরো ক্রস করবে সাথে সাথে আমাদের কি করতে হবে, এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে হাই প্রেশারাইজড এয়ার যদি হয়, তাহলে হাই প্রেশার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার যদি হয়, তাহলে হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ার পাস করাতে হবে। যদি এসএফসিস গ্যাস হয়, তাহলে হাই প্রেশারাইজড এসএফসিস গ্যাস কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস করাতে হবে। যদি অয়েল হয়, তাহলে অয়েলের প্রেশার এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস করাতে হবে, যার ফলে আর্কটা ইন্টারাপশনটা ইজিলি আমরা আর্কটাকে ইন্টারাপশন করতে পারি। তার মানে আমাদের অবজেক্টিভ হচ্ছে যখনই জিরো ক্রস করবে সাথে সাথে আমাদের প্রেশারের পরিমাণ এয়ার হতে পারে, অয়েল হতে পারে বা SF6 হতে পারে, তার কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে বাড়াতে হবে, যার ফলে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা এত বেশি হয় যে আর্কটা আর ডেভেলপ না করে। সো 1 সেকেন্ডে 100 বার হয়, এই 100 বারের মধ্যে যত দ্রুত সম্ভব, অর্থাৎ প্রথম 1-2 সাইকেলের মধ্যেই আমাদের আর্কটাকে ইন্টারাপশন করতে হবে। তো যত তাড়াতাড়ি ইন্টারাপশন করতে পারবো তত তার ভিতর দিয়ে কম কারেন্ট ফ্লো করবে, তার মানে আমাদের সার্কিট ব্রেকারটাও সেফ থাকবে এবং লাইনটাও যে লোডটাকে আমরা প্রোটেকশন দিচ্ছি সেই লোডটাও সেফ থাকবে। বোঝা গেছে? তাহলে এয়ার সার্কিট ব্রেকার, হ্যাঁ বলো, বুঝি নেই। এয়ার সার্কিট ব্রেকারে এই 0 পয়েন্ট ইন্টারাপশন নাই। এয়ার সার্কিট ব্রেকারে হচ্ছে হাই রেজিস্ট্যান্স সার্কিট ইন্টারাপশন, ঠিক আছে? যেগুলো হচ্ছে হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকার থাকবে সেগুলাতে থাকবে এই লো রেজিস্ট্যান্স অর 0 পয়েন্ট ইন্টারাপশন। আর মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকারে তো আর্ক ইন্টারাপশন, বা লো ভোল্টেজ সার্কিট ব্রেকারে তো ভোল্টেজ লেভেল কম, সো এখানে এইটা থাকবে না। এই লো রেজিস্ট্যান্স অর 0 পয়েন্ট ইন্টারাপশন হবে সবসময় হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকারগুলোতে। বোঝা গেছে? মানে যেখানে ইনজেক্ট করার জিনিস থাকবে সেগুলোতে হচ্ছে 0 পয়েন্ট ইন্টারাকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস একই সিকোয়েন্সে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু 0 হবে, জিরো ক্রসিং ডিটেক্টর ডিটেক্ট করবে, এই হাই প্রেশারাইজড এয়ারটা সাথে সাথে মানে ইনস্ট্যান্টলি রিলিজ হবে। কোথা দিয়ে রিলিজ হবে? মুভিং কন্ট্যাক্টের ভিতর দিয়ে রিলিজ হবে। সো মুভিং কন্ট্যাক্টের ভিতর দিয়ে আর্কটা যে ফর্ম করলো সাথে সাথে আমাদের এটা এক্সটেনশন হয়ে যাবে। বুঝতে পারছো এটা? এটা তো ম্যানুয়ালি ইনজেক্ট করবে না, ম্যানুয়ালি না, ম্যানুয়ালি ইনজেক্ট করে কম্প্রেস করে রাখবো। আমার কম্প্রেস করে রেখে তারপরে কম্প্রেসড এয়ারটাকে কখন আমি পাস করাতে দিব সেটা হবে অটোমেটিক। অটোমেটিক ভাবে কি জিরো ক্রসিং ডিটেক্টর ডিটেক্ট করবে, ডিটেক্ট করে এই যে কম্প্রেসড এয়ারটা আছে সেই ভালভটাকে, এটা তো একটা কম্প্রেসড অবস্থায় থাকবে, সো এই কম্প্রেসড এয়ারটাকে একটা ভালভের মাধ্যমে এটার ভিতরে মানে যে চেম্বারটা থাকবে সেই চেম্বারটাকে আটকায় রাখছে বা এটাকে লক করে রাখছে। যখন এই লকটা খুলে যাবে তখন আমাদের কি হবে, এই প্রেশারটা বের হয়ে যাবে। প্রেশারটা বের হয়ে গেলে কোন দিক দিয়ে বের করব? ওই মুভিং কন্ট্যাক্ট দিয়ে বের করব। সো তার ফলে আর্কটা নিভে যাবে। বুঝতে পারছো এটা? জি স্যার। এটা ডিটেইলে আমরা দেখবো, এটা এগুলো ছবি দিয়ে দেখাবো। এগুলো তো ছবি ছাড়া তো এমনি ভিজুয়ালাইজ করতে পারবে না, এগুলো ছবি দিয়ে আমরা দেখাবো এটা কিভাবে আর্কটাকে ইন্টারাকশন করে। স্যার আমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে স্যার। আচ্ছা তোমরা করতে থাকো, আমরা পরে আবার ডিটেইলে ডিসকাস করবো। আচ্ছা আজকে পর্যন্তই।